ইরান কি শুধু মুখে মুখে জিতবে নাকি আসলে শক্তি প্রয়োগ করে টিকে থাকতে পারবে? সরকার মঈনুদ্দিন মাহমুদ এমন প্রশ্ন করেছেন। দেখি এখন পর্যন্ত ইরান টিকে আছে। আমরা বাকি সময়টা দেখলে বুঝতে পারব। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে বসছি। প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো ইরানে হঠাৎ করে রহস্যজনক বিমান হামলার ঘটনা ঘটেছে। আমেরিকা বলছে তারা এই হামলা করেনি। তাহলে হামলা করল কারা? পাল্টা জবাব কি দিল ইরান? হঠাৎ করে ইরানে ছুটে এলো কাতারের ডেলিগেট। পৌঁছে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বার্তা। কি ছিল সেই বার্তায়? ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাকে হত্যার চেষ্টা করা হলে পুরো ইরানকে মিসাইল দিয়ে গুড়িয়ে দেয়া হবে। তার মানে নেতানিয়াহু কি বলে ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের হত্যা বা ইরানের ভয়ে আতঙ্কে আছেন। চলেন আমরা আরো কয়েকটা খবর দিব সব মিলে। মূল খবরে শুরু করছি। মূল খবরে ঢুকে যাচ্ছি, দেখি কি আপনাদের জন্য রাখতে পারি আজকে। আমার ট্রাম্প কাকুর জন্য আবার মায়া লাগছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরান তাকে হত্যা করার চেষ্টা করলে প্রায় ১,০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। ১,০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হয়েছে। তো শুক্রবার ট্রাম্প ইরানকে এই হুমকিটি দিয়েছেন। তিনি বলছেন ইরান তাকে হত্যা করার চেষ্টা করলে তিনি হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবেন ইরানের ভেতরে। বুঝছেন ইয়ান্নেরা? ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন যে ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে লক্ষ্য করে ১,০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হয়েছে এবং এর পরপরই আরো হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। যদি ইরান সরকার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ঘোষিত তাদের হুমকি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে এই ক্ষেত্রে মানে নিজেকে বলছে আমাকে হত্যার চেষ্টা করে, তবে এই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন ইতিমধ্যে আদেশ দেয়া হয়েছে এবং দাবি করেন যে মার্কিন সামরিক বাহিনী ১ বছরের জন্য যা বর্ধিত করা যেতে পারে ইরানের সমস্ত এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দিতে প্রস্তুত এবং তারা সক্ষম। বুঝতে পারছেন? ট্রাম্প বলছেন ইতিমধ্যে মার্কিন সেনাবাহিনীকে তার প্রেসিডেন্ট পদ থেকে তিনি আদেশ দিয়েছেন যে মার্কিন বাহিনী ১ বছরের জন্য, বুঝছেন, যা বর্ধিত করা হতে পারে, মানে এটা ১ বছর শুধু না, এটা আরো সামনে নেওয়া হতে পারে, টাইমটাকে আরো বৃদ্ধি করা হতে পারে যে ইরান ১ বছর না ২ বছর পরে মারতে পারে, ৩ বছর পরে মারতে পারে। এই আশঙ্কা থেকে ইরানের সমস্ত এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দিতে প্রস্তুত। মানে পুরো ইরানকে ধ্বংস করে দিবে আমেরিকা যদি ট্রাম্পকে হত্যা করা হয় বা হত্যার চেষ্টা করা হয়। ট্রাম্প এর আগে ঘোষণা করেছিলেন যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে, কিন্তু তেহরানের অনুরোধে ওয়াশিংটন আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। এটি আমি কালকে আপনাদের বলেছিলাম। ট্রাম্প দাবি করেছে যে ইরান তার কাছে আবেদন করেছে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি করে আবার আলোচনা টেবিলে বসতে চায়। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে এমন গোয়েন্দা তথ্য ভাগ করে নিয়েছে যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ট্রাম্পকে হত্যা করার জন্য ইরান একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে। এটি ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল। আমি গতকালকে আপনাদের জানিয়েছি, আবার রিপিট করছি। ইসরায়েল ট্রাম্পকে তাদের গোয়েন্দা তথ্য শেয়ার করছে। সেখানে বলা হয়েছে যে ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে কাজ করছে। আর ঠিক এই কারণে ট্রাম্প এই হুঁশিয়ারিটি দিয়েছেন। জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্বাক্ষর করে, যার লক্ষ্য ছিল ফেব্রুয়ারি শেষে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটানো এবং একটি স্থায়ী শান্তি চুক্তিতে ফিরে আসা। কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখলাম আবারও হরমুজ প্রণালী ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। আবার একে অপরের উপর হামলার ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে আমেরিকা প্রথম দফায় ৮টি ইরানি টার্গেটে ৮০টি ইরানের টার্গেটে অ্যাটাক করেছে। পক্ষান্তরে ইরান তাদের ৮৫টি টার্গেটে অ্যাটাক করেছে। পরের দিন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইরানের ৯০টি টার্গেটে অ্যাটাক করেছে। ইরান পক্ষান্তরে তাদের ১০০-র অধিক মার্কিন ঘাঁটির টার্গেট করে অ্যাটাক করেছে। এরপর আমেরিকা সুর নরম করে এবং তারা আলোচনার জন্য ইরানের সাথে বসার আহ্বান করে। পরপরই কাতারের একটা বিশেষ ডেলিগেট ছুটে যায় ইরানে। আসেন সেই খবরটা একটু দিচ্ছি আপনাদের। হঠাৎ করে কাতারের বিশেষ ডেলিগেট ছুটে আসে ইরানে
এবং তারা ইরানের সাথে এই বিষয় ওয়ান টু ওয়ান আলোচনা করে। বলা হচ্ছে যে মাসুম ভাই কাজ করতে করতে আপনার ভিডিও দেখছি, নাম কি? মাসুদ খান, ওকে। তো কাতারের ডেলিগেট ইরানে এসে তারা বলছে যে আপনাদের কি হলো, আমরা বারবার পরিশ্রম করে মধ্যস্থতা করে আপনাদের মধ্যে সমন্বয় করে দিচ্ছি, কিন্তু আপনারা বারবার সেই শান্তি চুক্তি লঙ্ঘন করে একে অপরের যুদ্ধে জড়িয়ে যাচ্ছেন কেন? ইরান কাতারকে বলছে আপনারাই তো মধ্যস্থতার মাঝে ছিলেন, তাই তো? তাহলে শান্তি চুক্তিতে আমাদের কি উল্লেখ ছিল, এমওইউতে কি কি উল্লেখ ছিল, কি কি স্বাক্ষর করেছিল আমেরিকা, একটু মনে করেন, কাগজ হাতে নেন। সেখানে কথা ছিল হরমুজ প্রণালী পুরোটার রক্ষণাবেক্ষণ ইরান করবে, নিরাপত্তা ইরান দেবে, এখান থেকে টোল বা মেইনটেনেন্স চার্জ ইরান নেবে। ছিল কিনা? কাতার বলছে ছিল। তাহলে আমেরিকা কেন ইরানকে অ্যাভয়েড করে সেখান থেকে ভিন্ন রুট তৈরি করে আমাদের চ্যালেঞ্জ জানাচ্ছে? এক। 2 নম্বর, কাতার ইরানকে বলছে যে আমেরিকা যদি আপনাকে অ্যাটাক করে, আপনি আপাতত, মানে ইরানকে বলছে আপনারা আপাতত একটু চুপচাপ থাকেন, কারণ একটা বড় যুদ্ধের পরিকল্পনা করছে শত্রুরা। মানে কাতার ইরানকে বলছে একটা বড় মধ্যপ্রাচ্যে বড় আগুন লাগাতে চাইছে শত্রুরা, বুঝছেন তো? শত্রুটা হলো ওই যে আমাদের নেতা কাকুর দেশ। তো আপনারা সেই মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর আগুন যদি নেভাতে চান বা লাগাতে না চান, তাহলে সংযত হতে হবে। ইরান আবার কাতারকে বলছে যে আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য যে বিষয়গুলো, যে এমওইউ গুলো সিগনেচার করেছি, তা প্রত্যেকটা আইন মেনে চলছে, কিন্তু আমেরিকা মানছে না। আমেরিকা খেয়াল খুশি মতো আক্রমণ করছে, আমরা পাল্টা জবাব দিচ্ছি। আমরা আক্রান্ত হলে জবাব দেবই, যদি আমরা জবাব না দেই সেক্ষেত্রে তো আমাদেরকে আরো পেয়ে বসবে, আমাদের উপর আরো বেশি তারা অ্যাটাক করবে। এর মধ্যে কাতার আমেরিকাকে বলছে যে আপনি হরমুজে আপনি ইরানে অ্যাটাক করলেন কেন? আমেরিকা বলছে যে সাগরে জাহাজে অ্যাটাক করেছে, তাই। কাতার বলছে অ্যাটাক তো ইরান করছে আমার জাহাজে, মানে কাতার এবং সৌদির মোট 3টি জাহাজে অ্যাটাক হয়েছে। কাতার আমেরিকাকে বলছে আক্রমণ তো আমার জাহাজে করেছে, আপনার জাহাজে তো না। আমার জাহাজ আক্রমণ করেছে, প্রতিবাদ আমি জানাবো, আপনি কে প্রতিবাদ জানানো? আমি তো আপনাকে বলিনি যে আপনি ইরানে পাল্টা আক্রমণ করেন। এখন তো আমেরিকার কিছু বলার নাই, কারণ তাই তো ঘটেছে। বিষয়টা হলো কাতার, সৌদি এই দুটো দেশ চাইছে যেন এই যুদ্ধটা আর বড় ফ্রেমে না ছড়ায়, কারণ তারা বুঝতেছে এটা ইসরায়েলের খেলা। এতে করে শুধু ইরান না, পুরো আরব ধ্বংস হয়ে যাবে, কারণ ইরান ধ্বংসের আগে আরবগুলোকে সব ধ্বংস করে ফেলবে। ইরান আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে 4টি দেশে প্রতিবাদ, মানে প্রতিঘাত করেছে ইরান। এর মধ্যে কাতার কেউ করেছে, যে কাতার মধ্যস্থতা করছে সেই কাতার কেউ কাতারের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে কিন্তু ইরান অ্যাটাক করেছে। কাতারের কোনো সিভিলিয়ানদের উপর অ্যাটাক করেনি, মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে করেছে। বাহরাইনে করেছে, নৌবহর, যে 5ম নৌবহর সেখানে করেছে। জর্দানে করেছে, মার্কিন সবচেয়ে বৃহৎ ঘাঁটির উপর টার্গেট করে ইরান অ্যাটাক করেছে। কুয়েতে করেছে, আল সালিম সহ কয়েকটি ঘাঁটিতে, মোট 100-র অধিক টার্গেটগুলোতে ইরান অ্যাটাক করেছে এই 4টি দেশে। তো ইরান বলছে যে যদি আমেরিকা, ইতিমধ্যে ইরানের একটি গুরুত্বপূর্ণ রেল সেতু উড়িয়ে দিয়েছে আমেরিকা, এখান থেকে বাণিজ্যিক রুট তৈরি হয়েছে চীন এবং রাশিয়ার সাথে ইরানের। তারা খেলছে কিন্তু ইরানকে পঙ্গু করার জন্য। এই ব্রিজগুলো অনেক সময় নিয়ে করতে হয়, এটা ধরেন পদ্মা সেতু কত বছরের সাধনা, এটাকে ধ্বংস করতে আমেরিকার লাগবে কয়েক সেকেন্ড, একটা মিসাইল মারবে উড়ে গেল। কিন্তু এটা বানাতে কত টাকা গেল, কত সময় গেল, কত শ্রমিক তার ঘাম ঝরালো। তো আমেরিকা ইরানের এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করছে। তো ইরান বলছে যে যদি তারা তাই করে, তাহলে আমরা শত্রু তাই, মানে সেখানেই আঘাত করব। এখন এটাই হলো সৌদি আরব আমিরাত বা এদের ভয়, কারণ ইরানের যেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো ধ্বংস করছে আমেরিকা, ইরান এখন গালফের সেই টার্গেটগুলোতে হিট করবে, কারণ সেখান থেকে আক্রমণ হচ্ছে। ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে সাম্প্রতিক মার্কিন অ্যাটাকে আবারও গোপনে মদত দিয়েছে আরেকটি আরব দেশ, তার নাম আরব আমিরাত, যারা ইরানের সাথে মধ্যস্থতা করছে, চুক্তি করছে। বলা হচ্ছে আরব আমিরাতের ঘাঁটি বা আরব আমিরাতের সহযোগিতা নিয়ে আমেরিকা অ্যাটাক করেছে।
তো ইরান আরব আমিরাতকে উদ্দেশ্য করে বলছে আমরা সতর্ক করছি, আমরা জানি কে কোত্থেকে কি সহযোগিতা করছে, এইটুকু জেনেই আমরা এই লড়াইয়ের ময়দানে এখন টিকে আছি। যদি আরব আমিরাত এই বিষয়টি অব্যাহত রাখে, সবচেয়ে বড় আক্রমণ আরব আমিরাতে হতে যাচ্ছে। মানে ইরান আরব আমিরাতকে সতর্ক বার্তা পাঠিয়েছে। তো অন্যদিকে মিস্টার ট্রাম্প তিনি পাঠিয়েছেন কাতারকে ইরানে, তিনি নিজে পাঠিয়েছেন, কারণ তিনি এক তার নিজের জীবনের হুমকিতে আছেন। দুই, তিনি ইরানকে বলছেন যে আমি হাজার হাজার মিসাইল প্রস্তুত করে রেখেছি, তুমি যদি আমাকে মারো আমি তোমার দেশ উড়িয়ে দিব। ইরান এতদিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তোমার হাজার হাজার মিসাইল উপেক্ষা করেই তো করছে না। তো তুমি তার সুপ্রিম লিডারকে মেরে দিয়েছো, তো ইরান সুযোগ পেলে তোমাকে উপরে পাঠাবে, স্বাভাবিক। এখন তুমি নিজের জীবনকে নিয়ে ভয় পাচ্ছ কেন আমার চাচ্চু ও চাচ্চু? তুমি যখন মানুষকে মারো তখনও তার জীবন থাকে, তার ছোট নাতি, 14 মাসের একটা ছোট্ট ফুলের মতো নাতি, তার স্ত্রী, তার সন্তান, তার মেয়ে, তার ছেলে, তার পরিবারের এতগুলো লোককে তুমি মেরে দিয়েছো। আইআরজিসি টপ লিডারদের মেরে দিয়েছো, গোয়েন্দা প্রধান মেরে দিয়েছো, সেনা প্রধান মেরে দিয়েছো, নৌ প্রধান, বিমান প্রধান মেরে দিয়েছো। এত এত লোক যে মেরেছো, এটা শাস্তি কি তোমার হওয়া উচিত না? তো তোমাকে যদি কেউ টার্গেট করে, তুমি এখন নিজের জীবনের সংখ্যায় আছো কেন? নিজের জীবনের প্রতি মায়া, অন্যের জীবনের প্রতি মায়া নাই? ইরানে প্রায় 200 শিশুকে যে মেরে দিয়েছো, এই ছোট্ট শিশুদের অপরাধ কি ছিল? ছিল কোনো অপরাধ এই ফুলের মতো শিশুদের? ছিল না। তুমি যা খুশি করতে পারবা, তোমার মন চাইলে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসবা, তোমার মন চাইলে আফগান ধ্বংস করে দিবা, মন চাইলে ইরাক ধ্বংস করে দিবা, সিরিয়া ধ্বংস করে দিবা। সেখানে মানুষের জীবনের কি মূল্য নেই? শুধু তোমার জীবনের মূল্য আছে, বুড়ো ভাতারাম। তো এখন যে প্রশ্নটি তৈরি হচ্ছে, ইরানের ভেতরে আসলে আক্রমণটা করেছে কে রাতে? আমেরিকা বলছে এই আক্রমণটি তারা করেনি, কারণ আমেরিকা বলছে যে আমরা ইরানের সাথে যে মধ্যস্থতার জন্য আলোচনা শুরু করছি নতুন করে, এই আলোচনার জন্য আমাদের আক্রমণ থামিয়ে দিয়েছি। তাহলে আক্রমণটা করেছে কে? ইরান, আমেরিকা যখন বলছে যে আমরা এই আক্রমণ করিনি, তখন ইরান বলছে এই আক্রমণটি করেছে ইসরায়েল। আপনারা বুঝছেননি? আমেরিকা যখন বলছে এই আক্রমণটি আমরা করিনি, তখন ইরান নিজেই বলছে এই আক্রমণটি করেছে ইসরায়েল। এবার আমরা ইসরায়েলকে এর পাল্টা জবাব দেব। তার মানে এবার ইরানের সাথে মানে গোপনে যুদ্ধ বিমান পাঠিয়ে ইরানের মধ্যে বিমান অ্যাটাক করে পালিয়ে গেছে। প্রশ্ন হলো, যদি এটা আমেরিকা না করে, আবার নেতানিয়াহু আমেরিকার কাছ থেকে অনুমতি চেয়েছিল আক্রমণের জন্য, যে তুমি একা কেন মাঠে ট্রাম্প, আমিও তোমার সাথে নামতে চাই, আমাকে আক্রমণের অনুমতি দাও। তো ট্রাম্প নেতানিয়াহুকে বা ইসরায়েলকে ইরানে আক্রমণের অনুমতি দেয়নি, কারণ সে জানে যে ইসরায়েল জড়িয়ে গেলে এটা থামবে না, এটা বড় ফ্রেমে শুরু হবে। আর আমেরিকা মারবে থামাবে, মারবে থামাবে, আমেরিকার সেই ক্ষমতা আছে। আর ইসরায়েলকে তো মধ্যপ্রাচ্যের কেউ পছন্দও করে না, ইসরায়েলে মারুক, এটা কাতার, কুয়েত, সৌদি সবাই চায়, কিন্তু আমেরিকার সাথে সমস্যা জড়াতে চায় না। তো এই পরিস্থিতিতে ইসরায়েলের নেতানিয়াহুকে যখন আমেরিকা অনুমতি দেয়নি ইরানে আক্রমণে, তাহলে গোপনে তারা আক্রমণ চালিয়েছে ইরানে, প্রশ্নটি তাই আসে। তাহলে প্রশ্ন হলো, 2000-2500 কিলোমিটার দূর থেকে ইসরায়েল কি করে এসে আক্রমণ করলো, এবং এটাকে ফুয়েল ট্রান্সফার কারা করলো, ফুয়েল দিল কে, রিফুয়েলিং করলো কারা? কারণ ইসরায়েলের প্রত্যেকটি যুদ্ধ বিমানকে তেল দিয়ে থাকে আকাশে আমেরিকার ফুয়েল ট্যাঙ্কার। তার মানে আমেরিকা জানে, স্বাভাবিক প্রশ্ন, কারণ ইসরায়েল ওখান থেকে উড়ে এসে এখানে অ্যাটাক করতে পারে না, তাকে পথে তেল নিতে হয়, যাওয়ার সময় বা আসার সময় তাকে তেল নিতে হবে। এই তেলটা ইসরায়েলকে কে দিয়েছে? নিঃসন্দেহে আমেরিকা, কারণ এই অঞ্চলে ইসরায়েলের কোনো তেলের ট্যাঙ্কার নেই, ফুয়েল ট্যাঙ্কার নেই, আছে আমেরিকার। তার মানে ইরান যে অভিযোগটি করছে, এই মধ্যরাতে হঠাৎ করে ইরানের ভেতরে কয়েকটা বিমান হামলার ঘটনা, এটার সাথে ইসরায়েল দায়ী। তবে নেপথ্যে আমেরিকা থাকার সম্ভাবনা অনেক বেশি। এখন ইরান বলছে তারা এটা শক্ত জবাব দেবে, অর্থাৎ গোপনে তাদের উপর যে বিমান হামলা হয়েছে তার জবাব ইরান দেবে। আমরা হয়তো নেক্সট ভিডিওতে জানাবো ওই গোপনে হামলার প্রতি উত্তরে ইরান কি জবাব দিয়েছে। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। নেক্সট আপডেটে অবশ্যই আপনারা আবার আমাদের সাথে থাকবেন, জানবেন সর্বশেষ খবরগুলো। আল্লাহ হাফেজ। আজ 11ই জুলাই 2026, আর আজকের এই প্রতিবেদনে আপনারা দেখবেন ইরানে ফের হওয়া বড়সড় বিস্ফোরণের খবর। আমেরিকা যদি হামলা না করে থাকে, তবে কে করলো এই হামলা? যুদ্ধের মাঝেই ইরান ও আমেরিকার গোপন আলোচনা। ইরান কি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন ছক কষছে?
নতুন রিপোর্টে কি বলা হলো? এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরানের চরম হুঁশিয়ারি, যার জেরে শুরু হয়েছে তোলপাড়া। এছাড়াও জানাবো তুরস্ককে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে ফোনে বেঞ্জামিন নেতানিয়াহুর কাকুতি মিনতির খবর, এবং আয়াতুল্লাহ আলী খামিনির শেষ সফর সম্পন্ন, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তাকে সমাহিত করা হলো। এছাড়াও রয়েছে আরও অনেক খবর। তো চলুন শুরু করি আজকের সবচেয়ে বড় খবরটি দিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। গত 9 এবং 10ই জুলাই রাতে ইরানে ফের বড় হামলা হয়েছে। এই হামলার পর বিভিন্ন জায়গায় বিস্ফোরণ এবং ধ্বংসলীলার খবর সামনে এসেছে। কিছু ছবিও শেয়ার করা হয়েছে। আসুন বিস্তারিতভাবে বুঝি ইরানের কোন কোন এলাকায় টার্গেট করা হয়েছে, কতটা ক্ষতি হয়েছে, এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো এই হামলাগুলো আসলে কে করলো। কারণ আমেরিকার তরফ থেকে একটা চমকে দেওয়ার মতো বিবৃতি সামনে এসেছে। ইরানের বুশের এবং সিস্তান বালুচিস্তানের কোনার্ক সহ একাধিক এলাকা থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগেও 9ই জুলাই এই এলাকাগুলোর বিমানবন্দর, লজিস্টিক্স, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার এবং বুশেরের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আশেপাশে হামলা হয়েছিল। কিন্তু এবার সবচেয়ে অবাক করা বিষয় হলো আমেরিকান মিলিটারির সেন্ট্রাল কমান্ড গত রাতেই পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা যে গত কয়েক ঘন্টায় মার্কিন সেনাবাহিনী ইরানে কোনো হামলা চালায়নি। তারা যা করার 9ই জুলাই দুপুর পর্যন্ত করেছিল। মার্কিন কর্মকর্তারা এও জানিয়েছেন যে আমেরিকা এখনও ইরানের সাথে আলোচনার রাস্তা খোলা রাখতে চায় এবং দুই পক্ষের মধ্যে টেকনিক্যাল লেভেলে আলোচনা এখনও চলছে। তাহলে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমেরিকা যদি হামলা না করে থাকে তবে ইরানে এই হামলা কে করলো? এটা কি ইসরায়েলের কাজ, নাকি ইরানের ভিতরেই কোনো নাশকতা হয়েছে? ইরান এই হামলার জন্য সরাসরি শত্রুকে দায়ী করেছে, কিন্তু কোনো দেশের নাম নেয়নি। কারণ ইরান নিজেও এখনও ততটা নিশ্চিত নয় যে এই হামলাটা কে করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন আমেরিকা যদি এর পিছনে না থাকে তবে সন্দেহের তীর সরাসরি ইসরায়েলের দিকেই যায়। কারণ আমেরিকা হামলা করলে তারা স্বীকার করত যে হ্যাঁ আমরা করেছি, যদিও এখনো পর্যন্ত কোনো পক্ষই এর সত্যতা নিশ্চিত করেনি। এই পুরো ঘটনায় অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা, আর আমরাও ইরানের দিক থেকে বিস্তারিত তথ্যের অপেক্ষা করছি। দর্শক, একটা চমকপ্রদ খবর হলো গত পরশু সন্ধ্যা পর্যন্ত ইরান ও আমেরিকার মধ্যে হামলা চললেও পর্দার আড়ালে তাদের আলোচনার পর্ব এখনও পুরোপুরি ভেঙে যায়নি। গতকালকের রিপোর্ট, গতকাল 10ই জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী আমেরিকা ও ইরানের মধ্যে টেকনিক্যাল আলোচনা এখনও গোপনে চলছে, অথচ হামলা চলছে প্রকাশ্যে। মার্কিন কর্মকর্তারা বলছেন আমেরিকা শুধু যুদ্ধই শেষ করতে চায় না, বরং ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সীমিত করতে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতেও একটা সমাধান খুঁজছে তারা। গত কয়েকদিন ধরে এই দুটি মূল ইস্যুতেই দুই দেশের মধ্যে চুক্তির আলোচনা চলছিল, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না। আঙ্কারায় ন্যাটো সাবমিটের সময় 8ই জুলাই ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিলেন যে তার মনে হয় চুক্তিটা প্রায় শেষ, কিন্তু মার্কিন কর্মকর্তারা বলছেন আলোচনা এখনও চলছে। অর্থাৎ মাটিতে মিসাইল চললেও পর্দার পেছনে কূটনীতির দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। এবার পরবর্তী খবরটি একটা বড় প্রশ্ন নিয়ে। ইরান কি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে? ইরান কি সত্যি ট্রাম্পকে মারার নতুন কোনো ছক কষছে? এই প্রশ্নের উত্তর জানার আগে বর্তমান পরিস্থিতিটা একটু বুঝে নিন। মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে রোজই মিসাইল আর বোমাবর্ষণ হচ্ছে। দুই দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে হামলা করছে, প্রাণহানি ঘটছে, যুদ্ধের হুমকি চরমে। আবার এর মাঝেই আলোচনার রাস্তাও খোঁজা হচ্ছে। পরিস্থিতি যদি একটু এদিক ওদিক হয় তবে যে কোনো মুহূর্তে একটা বড় যুদ্ধের সিনারিও একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন এমন পরিস্থিতিতে গতকাল 10ই জুলাই সকালে ইসরায়েলি ও মার্কিন মিডিয়ার একটা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মনে রাখবেন, এই অভিযোগগুলো যদি সত্যি হয়
তবে তা আর একটা বড় যুদ্ধের কারণ হতে পারে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েল আমেরিকার সাথে একটি নতুন ইন্টেলিজেন্স রিপোর্ট শেয়ার করেছে, যেখানে দাবি করা হয়েছে যে ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা করছে। এতদিন ইসরায়েল বলতো ইরান পরমাণু বোমা বানাচ্ছে, আর গত 1 বছরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে 2টি যুদ্ধও শুরু হয়েছে। তাই ট্রাম্পকে হত্যার এই অভিযোগটাও হালকাভাবে নেওয়া যাবে না। ওয়াল স্ট্রিট জার্নাল এই নিয়ে খবরও ছেপেছে, যদিও আমেরিকায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। হোয়াইট হাউস আলাদা করে কিছু বলার বদলে ট্রাম্পের পুরনো একটা বক্তব্যের উল্লেখ করেছে, যেখানে ট্রাম্প বলেছিলেন ওরা আমেরিকার নেতা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে, অর্থাৎ আমাকে মারতে চায়। আমি ওদের সব হিট লিস্টে আছি, এখনো পর্যন্ত বেঁচে আছি, কিন্তু এটা চিরকাল চলতে পারে না। এদিকে মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের সময় কিছু মানুষ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান দেয় এবং তাকে হত্যার কথা বলে প্লাকার্ড দেখায়। যদিও ইরান সরকার সত্যিই ট্রাম্পকে হত্যার ছক কষছে কিনা তার কোনো অকাট্য প্রমাণ এখনো মেলেনি, তাই এটাকে আপাতত ইসরায়েলি ইন্টেলিজেন্সের দাবি হিসাবেই দেখা হচ্ছে। তবে বিষয়টা একেবারেই হালকা নয়। আসুন পরবর্তী খবরে যাই। ইরান আবারও হরমুজ প্রণালী নিয়ে আমেরিকাকে কড়া বার্তা দিয়েছে। আইআরজিসি নেভি পরিষ্কার জানিয়েছে যে হরমুজ প্রণালীতে কোনো বিদেশি শক্তির অধিকার নেই এবং এই পথের নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র ইরানের নিয়ন্ত্রণেই চলবে। আইআরজিসির দাবি, আমেরিকা গত কয়েকদিন ধরে হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে জাহাজের জন্য আলাদা সামুদ্রিক পথ তৈরি এবং নিজেদের স্কট সার্ভিস চালানোর চেষ্টা করছে, যা আঞ্চলিক চুক্তির সরাসরি লঙ্ঘন। দর্শক, এতদিন হরমুজ প্রণালী দিয়ে যাওয়া কোনো জাহাজের কাছ থেকে ফি নেওয়া হতো না, কিন্তু ইরান এখন ফি বা টোল আদায় করতে চাইছে। আর ইরানের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকা সহ পুরো বিশ্ব দাঁড়িয়েছে। তবে আইআরজিসি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন সেনা যদি নতুন করে কোনো হস্তক্ষেপ বা বোকামি করে তবে ইরান তার চূড়ান্ত জবাব দেবে। এর ফলে এই পথ ব্যবহারকারী সমস্ত দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বার্থ হুমকির মুখে পড়বে। অর্থাৎ ইরান পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীতে শেষ কথা তারাই বলবে। এদিকে ফিলিস্তিন অথরিটি, অর্থাৎ মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটি ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আর এখন এই বিবৃতি নিয়েও প্রশ্ন উঠছে, যা আমরাও তুলছি। 9 জুলাই রাতে মাহমুদ আব্বাসের দপ্তর থেকে জর্ডান, কুয়েত এবং বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানানো হয়। দর্শক বন্ধুরা, ফিলিস্তিনি অথরিটির এই অবস্থান খুব একটা অবাক করার মতো নয়, কারণ গত 75 বছর ধরে তারা রাজনৈতিক ও আর্থিকভাবে আরব দেশগুলোর উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই আরব দেশগুলোর পাশে দাঁড়ানোটা তাদের জন্য স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, জর্ডান, কুয়েত বা বাহরাইনে হামলার নিন্দা করা গেলে ইরানে হওয়া হামলার নিন্দা কেন করা হলো না? ইরানে যে পরিমাণ ধ্বংসলীলা চলল, যত মানুষকে মারা হলো, তা নিয়ে মাহমুদ আব্বাসের অথরিটি চুপ কেন? যুদ্ধের শুরুটা তো আর ইরান করেনি। তাই আমরা প্রশ্ন তুলছি, নিন্দা কি শুধু একদিকের হামলারই হওয়া উচিত? মাহমুদ আব্বাসের এই বিবৃতি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নিশ্চিতভাবেই একটা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে 9 ও 10 জুলাই রাতে ইরান এবং তুরস্ককে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ফোন আলাপ হয়েছে। এটা স্পষ্ট যে এই মুহূর্তে দুই দেশ প্রতিটি পদক্ষেপে মিলেমিশে কাজ করছে। তবে এই আলোচনায় আর একটা বিষয় উঠে এসেছে, যা প্রমাণ করে নেতানিয়াহু শুধু ইরান নয়, তুরস্ককে নিয়েও চিন্তিত। রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু ট্রাম্পকে অনুরোধ করেন তিনি যেন তুরস্ককে F-35 স্টেলথ ফাইটার জেট দেওয়ার অনুমোদন না দেন। নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ইসরায়েল বিরোধী কড়া বক্তব্যের কথা মনে করিয়ে দেন। আসল কথা হলো, আমেরিকা যদি তুরস্ককে আবার F-35 প্রোগ্রামে যুক্ত করে তবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার পুরো ব্যালেন্সটাই বদলে যাবে।
কারণ এখন সামরিক শ্রেষ্ঠত্ব ইসরায়েলের হাতে। অর্থাৎ একদিকে ইসরায়েল ইরানের সাথে লড়ছে, অন্যদিকে তাদের ভয় আমেরিকা তাদের পুরনো ন্যাটো মিত্র তুরস্ককে এমন কোনো সামরিক ক্ষমতা না দিয়ে দেয় যাতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য কমে যায়। এবার পরবর্তী খবর হলো, ইরানের পবিত্র শহর মাশহাদ থেকে একটা বড় খবর এসেছে। সরকারি নিউজ এজেন্সি ইরনার মতে গতকাল শুক্রবার ভোরে মাশহাদে একটি গোলাগুলির ঘটনা ঘটে, যেখানে বাসিস ফোর্সের 2 সদস্য নিহত হয়েছেন। এই শহরেই গতরাতে আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে সমাহিত করা হয়েছে, যার কারণে এখনও সেখানে প্রচুর মানুষের ভিড়। তবে কে গুলি চালিয়েছে বা এর পেছনে কি কারণ ছিল তা এখনও জানা যায়নি। এবার আসি আজকের সবচেয়ে বড় খবরে। ইরানে বেশ কয়েকদিন ধরে চলা শেষ অনুষ্ঠানের পর আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে মাশহাদে ইমাম রেজার মাজারের ভিতরে সমাহিত করা হয়েছে। সমাহিত করার আগে তার কফিন ইমাম রেজার মাজারে তওয়াফ করানো হয়। রিপোর্ট অনুযায়ী শেষ জানাজার নামাজে ইমামতি করেন তার ছেলে মোস্তাফা খামেনি। ইরানি পত্রিকা ও ফার্স নিউজ দাবি করেছে যে এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় জানাজা। তাদের দাবি, ইরান, ইরাক সহ বিভিন্ন দেশে 6 দিন ধরে চলা এই অনুষ্ঠানে 4 কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছে। তেহরান, কোম, নাজাফ, কারবালা এবং মাশহাদে জনসমুদ্র অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে এখানে একটি বিষয় মানুষের নজর কেড়েছে। শেষ জানাজায় ইমামতি করেছেন মোস্তাফা খামেনি, কিন্তু ইরানের বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ মোস্তাফা খামেনিকে সরকার প্রকাশিত কোনো ভিডিও বা ছবিতে দেখা যায়নি। আমি খুব সাবধানে কথাটা বলছি, প্রকাশিত কোনো পাবলিক ফুটেজে তাকে দেখা যায়নি। তবে তার মানে এই নয় যে তিনি সেখানে উপস্থিত ছিলেন না। নিরাপত্তাজনিত কারণে কি দেখাতে হবে আর কি লুকাতে হবে সেই সিদ্ধান্ত ইরান সরকারই নেয়। মোস্তাফা এমনিতেই আমেরিকা ও ইসরায়েলের টার্গেটে আছেন, তাই শুধু ফুটেজের উপর ভিত্তি করে এটা বলা সম্ভব নয় যে তিনি তার বাবার শেষ কৃত্যে উপস্থিত ছিলেন কি ছিলেন না। তো দর্শক, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি প্রতিটি খবর খুবই সহজ সরলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।